হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অথবা তড়িৎ বিভব এই চ্যাপ্টারটা সম্পর্কে শিখব। ওকে, সো আগের দিনের লেকচারগুলোতে আমরা ইলেকট্রিক ফিল্ড, তার থিওরি এবং তার রিলেটেড প্রবলেম দেখেছিলাম, এবং নতুন বইয়ের যে প্রবলেমগুলো সেগুলো আমি করব, চাপ নেই তোমাদের। সো আগে থিওরিগুলো ভালো করে ক্লিয়ার করে নাও। থিওরি যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এমসিকিউ কোয়েশ্চেন নিজে থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যাবতীয় যা থিওরি রয়েছে সব আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। সো দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়েছি, রাইট? মানে ধরো তোমার কাছে একটা চার্জ দিলাম, সাপোজ এখানে একটা পজিটিভ কিউ পরিমাণ আমি চার্জ দিলাম। সো পজিটিভ কিউ চার্জ দিলাম, এটা পজিটিভ কিউ চার্জ। এটা আমাদের মানে এটা আমাদের সোর্স চার্জ। ঠিক আছে, সোর্স চার্জ বলতে যেখান থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। তার মানে এইখানে যদি তুমি একটা চার্জ পার্টিকেল দেখাও, তাহলে কি এই চার্জ পার্টিকেলটার জন্য কী হবে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। ফাইন, তাহলে এখানে তুমি ইলেকট্রিক ফিল্ড পাবে, চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবে। মানে তুমি এখানে যদি একটা তুমি কোনো চার্জ পার্টিকেল নিয়ে আসো, সাপোজ তুমি যদি এখানে একটা নেগেটিভ চার্জ পার্টিকেল নিয়ে আসো, তাহলে এই চার্জ কী করবে, এই নেগেটিভটাকে আকর্ষণ করবে, রাইট? এবং সিমিলারলি তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জ নিয়ে আসো, তাহলে কী করবে, এই চার্জ পার্টিকেলটা পজিটিভ চার্জটাকে রিপালশন করবে, বিকর্ষণ করবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে সোর্স চার্জ, এই সোর্স চার্জটা একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছে। এটা কি আমাদের সোর্স চার্জ, সোর্স চার্জ। ওকে, এইবার আমি কি করলাম, একটা টেস্ট চার্জ নিয়ে আসলাম। এরকম একটা টেস্ট চার্জ, এটা আমি সাপোজ কনসিডার করছি কিউ পরিমাণ। দিস ইজ আওয়ার টেস্ট চার্জ, টেস্ট চার্জ। ওকে, তাহলে একটা পরীক্ষাধীন চার্জ আমি এখানে নিয়ে আসলাম, টেস্ট চার্জ নিয়ে আসলাম। এবার ঘটনাটা বোঝো ভালো করে। সাপোজ এই টেস্ট চার্জটা আমি নিয়ে আসছি ইনফাইনাইট থেকে। কোথা থেকে নিয়ে আসছি আমি এটাকে? ইনফাইনাইট থেকে নিয়ে আসছি। সো ইনফাইনাইট থেকে আমি যদি একটা টেস্ট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, মানে প্রথমে এই টেস্ট চার্জটা ইনফাইনাইটে ছিল, ফাইন। এবার ইনফাইনাইট থেকে আমি একটা পয়েন্ট এখানে রেখেছি, দেখো এইখানে রেখেছি। সাপোজ এটা একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টটা কোথায়? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে। মানে এই যে সোর্স চার্জ, এই যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করেছে, সাপোজ এর ফিল্ডটা এরকম, সাপোজ কথার কথা বলছি আমি, এরকম সে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে রেখে দিয়েছে, রাইট? এদিক বরাবর এতখানি রিজিয়ন ধরে সাপোজ তার ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আরও ধরো আছে, আমি জাস্ট একটা মানে ওভারঅল একটা কনসেপ্ট তোমাদের বোঝাচ্ছি, যে ধরো এই রিজনের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, রাইট? তাহলে আমি একটা টেস্ট চার্জকে ইনফাইনাইট থেকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসলাম। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে গেলে কি হবে বলো তো, ফিজিক্সটা বোঝো। এটা যেহেতু পজিটিভ চার্জ, এখানে তুমি কী করেছো দেখো, পজিটিভ টেস্ট চার্জকে তুমি নিয়ে এসছো, রাইট? একটা পজিটিভ টেস্ট চার্জকে তুমি নিয়ে আসছো, এখানে টেস্ট চার্জটা অলওয়েজ পজিটিভ ধরা হবে। ওকে, সো যখনই তুমি একটা পজিটিভ টেস্ট চার্জকে ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবে, তখন এই সোর্স চার্জটা এটাকে একটা রিপালশন দেবে, মানে বিকর্ষণ করবে, বাধা দেবে, আসতে দেবে না। কারণ এ তো পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জকে সে আসতে দেবে না, কারণ বাধা দেবে, বিকর্ষণ কাজ করবে, তাই না? তাহলে যে বাধা দেবে, তাহলে আমি যদি বাধার বিরুদ্ধে নিয়ে আসি, আমি মানে ধরো এই টেস্ট চার্জটা আমি, ঠিক আছে, আমি ইনফাইনাইট থেকে উড়ে উড়ে আসছি, ডিং 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 করে আসছি আমি, ইলেকট্রিক ফিল্ডে ঢুকতে যাবো, কিন্তু এই ব্যাটা, এই দানবটা আমাকে কী করবে, ফোর্স দিচ্ছে, বাধা দিচ্ছে, এই না তোকে আসতে দেবো না, কারণ বিকর্ষণ করছে, সমজাতীয় চার্জ বিকর্ষণ করছে। তাহলে দানবটা আমাকে বাধা দিচ্ছে, বাট আমি ফোর্সফুলি আসার চেষ্টা করছি, আমি তার কাছে, এর কাছে আমি দেখো ফোর্সফুলি আসার চেষ্টা করছি। তাহলে ফোর্সফুলি আমি এখানে এসে পৌঁছালাম। তাহলে কি এই যে বল প্রয়োগ করছিল, দেখো এ কিন্তু এই দিক বরাবর একটা বল দিচ্ছিল এক্সটার্নাল মানে ডিরেকশনে, হ্যাঁ, আউটওয়ার্ড ডিরেকশনে কিন্তু একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছিল, এটা কুলম্ব রিপালশন ফোর্স। তাহলে এই রিপালশন ফোর্সের বিরুদ্ধে কিন্তু আমি এই চার্জটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। তাহলে পরে একটা বিরুদ্ধে কার্য করতে হলো না?
এই যে সোর্স চার্জের জন্য যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছিল, সেই ফোর্সের বিরুদ্ধে আমি একটা কার্য করলাম, রাইট? তাহলে কার্য করে চার্জটা এখানে রাখলাম। তাহলে যে কার্য যে করলাম আমরা, এটাকেই বলছি আমরা পোটেনশিয়াল। জিনিসটা কি এবার বোঝা জিনিসটা? তাহলে ইনফাইনাইট থেকে একটা পজিটিভ ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকেই বলা হয়ে থাকে পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি ম্যাথমেটিক্যালি জিনিসটা বলার চেষ্টা করি তাহলে কি বলবো আমি? সাপোজ ইনফাইনাইট থেকে আমি পজিটিভ কিউ চার্জ নিয়ে আসলাম, তাহলে কিউ চার্জকে নিয়ে আসতে কাজ করতে হলো ডাব্লু ইজ আ ওয়ার্ক ডান। তাহলে কিউ চার্জকে ইনফাইনাইট থেকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কাজ করতে হলো। তাহলে আমি যদি বলি একক মানে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে কতখানি কার্য করতে হবে, তুমি বলবে ভাই ডাব্লু বাই কিউ, দিস ইজ কল্ড পোটেনশিয়াল। এটাকে বলা হয় পোটেনশিয়াল। তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, সেটাকে কি বলবো আমরা? পোটেনশিয়াল বলবো। একদম সিম্পল। তাহলে পোটেনশিয়ালের যে ডেফিনেশন মানে ইলেকট্রোস্ট্যাটিক যে পোটেনশিয়াল, সো ইলেকট্রোস্ট্যাটিক বা ইলেকট্রিক পোটেনশিয়াল এটা বলতে পারো তুমি। সো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, স্ট্যাটিক পোটেনশিয়াল ভি দ্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের কি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, মানে ওয়ার্ক ডান পার চার্জ, এটাকে বলবো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ডেফিনেশনটা কি বললাম? ইনফাইনাইট থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয়ে থাকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস, কোনো ঘাবড়ানোর দরকার নেই। ওকে, তাহলে এখান থেকে তুমি তার ইউনিট, ডাইমেনশন সব বের করতে পারবে, রাইট? আমি যদি বলি ইউনিট কি হবে, সো ইউনিট ফার্স্ট অফ অল ইন এসআই সিস্টেম দেখো কার্য, তাই না? কার্য মানে তার ইউনিট কি হবে? জুল হবে, জুল পার চার্জ মানে কুলম, সো জুল পার কুলম। এটাকে সিম্পলি আমরা বলে থাকি ভোল্ট, VOLT, আর সিম্পলি ভি, ক্যাপিটাল ভি, ভোল্ট। ক্লিয়ার হয়েছে? জুল পার কুলম এটাকে বলে থাকি আমরা ভোল্ট। আর আমি যদি বলি ইন সিজিএস সিস্টেম, তাহলে দেখো কার্যের ইউনিট কী হবে বলো বাবা? আর্গ হবে, রাইট? সো আর্গ পার, এটা কি চার্জের সিজিএস সিস্টেম ইউনিট কি? ইএসইউ অথবা স্ট্যাট কুলম। ফাইন, এটাকে বলে থাকি আমরা সিম্পলি স্ট্যাট ভোল্ট। ম্যাক্সিমাম আমরা এটা ইউজ করে থাকি। ওকে, তাহলে এসআই সিস্টেমে ইউনিট পাচ্ছ তুমি ভোল্ট অথবা জুল পার কুলম, মানে জুল পার কুলমকে আমরা 1 ভোল্ট বলে থাকি। আর সিজিএস সিস্টেমে পাচ্ছ তুমি স্ট্যাট ভোল্ট বা আর্ক পার স্ট্যাট কুলম। ফাইন, তোমাকে যদি বলি ডাইমেনশন কী হবে আর এদের মধ্যে রিলেশন কি সেটা আমরা প্রমাণ করবো। হ্যাঁ, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। ফাইন, এটা হচ্ছে তোমার কি ভোল্ট আর ইসের মধ্যে মানে স্ট্যাট ভোল্টের মধ্যে রিলেশন। ওকে, এটা আমরা প্রমাণ করবো, চাপ নেই, দেখাচ্ছি আমি। নেক্সট যেটা বলতে চাইছিলাম আমি ডাইমেনশন, এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, তাও একটু বলে দিই আমি, যারা 11টায় ভালো করে এগুলো দেখোনি সেগুলো একটু দেখে নাও এখানে। তাহলে ভোল্ট মানে বিভব, পোটেনশিয়ালের যে ডাইমেনশন সেটা কী হবে? সিম্পল, ওয়ার্ক ডানের ডাইমেনশন লিখবে ডিভাইডেড বাই চার্জের ডাইমেনশন লিখবে। ওয়ার্ক ডানের ডেফিনেশন কি বলছে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন কি? mL(T⁻²) বিকজ F ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এগুলো আমরা জানি। ফাইন, এগুলো আমরা সবাই জানি। আর ডিসপ্লেসমেন্ট মানে এল, তাহলে ওয়ার্ক ডান মানে আসছে তোমার mL²T⁻²। লিখে দাও। সো mL²T⁻² ডিভাইডেড বাই কিউ, চার্জ। আমি বলেছিলাম চার্জকে কী লিখি আমরা? চার্জ একটা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়। ফাইন,
ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয় এটা। তাহলে এটাকে আমরা ডিফাইন করি এভাবে, আই ইন্টু টি, মানে অ্যাকচুয়ালি কারেন্টের ডেফিনেশন কি, রেট অফ ফ্লো অফ চার্জ কিউ বাই টি, দ্যাট ইজ কল কারেন্ট। এগুলো আমরা পরে গিয়ে শিখবো। সো কারেন্ট একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফাইন। সো কারেন্টের ডাইমেনশন তোমার আই হয়ে থাকে, আর টাইমের ডাইমেনশন তোমার টি হয়ে থাকে। তাহলে নিচে তোমার আসছে কি আই ইন্টু টি, বুঝতে পারলে? তাহলে এটা তোমার ডাইমেনশন হবে। সো পোটেনশিয়ালের যে ডাইমেনশন আসছে সেটা কত আসছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, এটা পড়ে গেলে পরে -1 হবে, সো -3 and I to the power -1, fine. So this is our dimension. ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস, কিছুই না, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। ওকে, এবার আমি একটু বলে নিই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে রিলেশনটা কি করে আসছে, এটা একটু ইম্পর্টেন্ট, শিখে নাও। হ্যাঁ, কোশ্চেন দিতে পারে। সো রিলেশন সব কিছু আমরা ডিটেলে শিখবো। রিলেশন বিটুইন ভোল্ট অ্যান্ড স্ট্যাট ভোল্ট। ওকে, সো দেখো আমাকে যদি বলে 1 ভোল্ট কাকে বলে, আমি লিখবো সিম্পলি 1 ভোল্ট মিনস 1 জুল পার 1 কুলম, তাই নয় কি? 1 জুল পার 1 কুলম, কারণ কি জুল পার কুলম মানেই তো ভোল্ট, 1 জুল পার 1 কুলম বলবো আমি। এবার 1 জুল, জুল আর আর্গের মধ্যে রিলেশন কি, 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্গ হয়ে থাকে, আর 1 কুলম ইকুয়াল টু 3 into 10 to the power 9 ESU হয়ে থাকে। তোমরা শিখেছো নিশ্চয়ই, এটা স্ট্যাট কুলম বলতে পারো, স্ট্যাট কুলম। তাহলে এগুলোকে যদি আমরা পুট করে দিই তাহলে কি আসবে বলো তো? সো 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল মানে 10 to the power 7 আর্গ ডিভাইডেড বাই 1 কুলম মানে 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম। ঠিক লিখলাম? এখান থেকে দেখো 10 to the power 7 রয়েছে, নিচে 10 to the power 9 রয়েছে, তাহলে এখান থেকে 7খানা 10 to the power 7 কেটে যাবে, তাহলে থাকবে কি 10 to the power 2 থাকবে, কারণ সব 8 নয় 2টা পড়ে থাকছে, তাই না? সো 1 ভোল্ট ইকুয়াল টু 1/3 into 10 to the power 2, তার মানে কত 300, আর আর্গ পার স্ট্যাট কুলম তার মানে কত হয় বাবা? এটা মানে তোমার স্ট্যাট ভোল্ট, বুঝতে পারলে? সো 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। এখানে আমি একটা কথা বলি, আমরা ম্যাক্সিমামই দেখেছিলাম, আমরা অনেকে এরকম ধারণাও করে থাকি, আবার যে বলে অনেকে, হ্যাঁ আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই বলে এরকম যে সবসময় এসআই ইউনিটটা সিজিএস এর থেকে বড় হয়, এরকম বক্তব্য অনেকেই দিয়ে থাকে, কারণ তারা ছোটোবেলায় দেখেছে এরকম যে ভাই 1 নিউটন ইকুয়াল টু 10 to the power 5 ডাইন, এটা দেখেছে। এই যে এখনই দেখালাম 1 জুল ইকুয়াল টু 10 to the power 7 আর্গ, তাই না? তার মানে আর্গের ভ্যালু যদি সাপোজ 1 হয় আর্গে সিজিএস সিস্টেমে, তাহলে জুলে কত হবে 10 to the power 7 হবে, তার মানে কি জুলের মানটা বেশি হচ্ছে না? এই রিলেশনটা তুমি দেখতেই পাচ্ছ যে এসআই সিস্টেমের ভ্যালুটা বেশি, বাট এই যে কথাটা আমি লিখলাম এখানটায় এসআই সিস্টেমের ভ্যালু বেশি হবে সিজি সিস্টেমে কম হবে, এর কোনো তাৎপর্য নেই, মানে এটা একটা মিনিংলেস কথা, এটা একটা, ঠিক আছে? কখনো এসআই এর ভ্যালু বড় হতে পারে, কখনো সিজিএস এর ভ্যালু বড় হতে পারে, সেটা ডাজ নট ম্যাটার, মানে এটা কোনো ইয়ে নয়, ঠিক আছে? কোনো একটা বড় হতেই পারে, সেটা ডিপেন্ড করবে কেমন কীভাবে ডিফাইন করা হয়েছে জিনিসটা। যেরকম এই যে এক্সাম্পলটা, এটাই দেখো না তুমি, এখানে কিন্তু সিজিএস সিস্টেমের ভ্যালুটা কিন্তু বড়, কারণ তুমি এখানে কী লিখবে বাবা? এখানে তুমি লিখবে যে 300 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট ইকুয়াল টু 1 স্ট্যাট ভোল্ট, এটা লিখবে তুমি 1 স্ট্যাট ভোল্ট, এটা লিখবে তুমি, তাই না? তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে সিজিএস সিস্টেমের ভ্যালুটা কিন্তু এসআই থেকে বড়, তাই না? তার মানে এই যে কথাটা বললাম একবার, এটা বড় কখন এটা বড় হচ্ছে, মানে এই কথাটার কোনো মিনিং নেই, এটা মিনিংলেস একটা কথা, ঠিক আছে? এগুলো বলবে না, চাপ নেই। তাহলে এটা মনে রাখার টেকনিকটা কি, এখানে মনে রাখবে যে এসআই সিস্টেমে ভ্যালুটা কম হয়,
এই যে তোমরা নিউটনের ক্ষেত্রে বা জুলের ক্ষেত্রে এগুলো যেরকম কি তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। সো এটা মনে রাখার টেকনিক হচ্ছে এটাই মনে রাখবে যে এইখানে ভাই উল্টো হবে। উল্টো মিন্স যে এসআই এর ভ্যালুটা মানে এসআইতে যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু বড় নয়, বরং সেটা ছোট হবে। যেমনভাবে তোমরা মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখি। ওকে, আমি টেকনিকটা তাই বুঝিয়ে দিলাম, তাই এই জিনিসগুলো এক্সপ্লেন করে আমি জিনিসটা বললাম। ওকে, সো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে আশা করি। ইউনিট বুঝলে, ডাইমেনশন বুঝলে, রিলেশন বুঝলে ফাইন। এবার ইলেকট্রিক পোটেনশিয়ালের রিলেশনটা কেমন হবে দেখো, সেটা বের করা যাক। ওকে, সাপোজ এরকম ইমাজিন করি এখানে একটা চার্জ রয়েছে, সাপোজ কিউ পরিমাণ চার্জ রয়েছে, স্মল কিউ ধরলাম। আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট থেকে নিয়ে আসবো। কোন পয়েন্টে নিয়ে আসবো? একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসবো। সো একটা ইনফাইনাইট থেকে একটা চার্জ পার্টিকেল আসছে, এইখানে ইনফাইনাইট থেকে আসছে, ডটর দিচ্ছি মানে কি ইনফাইনাইট থেকে একটা চার্জ পার্টিকেল আসছে, কি পজিটিভ ইউনিট চার্জ আসছে। সে কোথায় এসে বসলো? সে বেটা বসলো এই পি পয়েন্টে এসে, বুঝতে পারলে? ইনফাইনাইট থেকে এটা ইনফিনিটি, সো ইনফাইনাইট থেকে একটা পজিটিভ ইউনিট চার্জ এই কিউ পয়েন্টে এসে বসলো। পজিটিভ ইউনিট চার্জ এখানে দিয়ে দিই, এটা পজিটিভ ইউনিট চার্জ, ইউনিট মানে 1 হলো, ফাইন। আচ্ছা, যে ডিস্টেন্সটাই বসেছে সেটা কত? সোর্স চার্জ থেকে তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার, সাপোজ আমি বলছি আর, তাহলে এখান থেকে ডিরেকশনটা কোন দিক বরাবর হবে বলো? তুমি বলবে এই দিক বরাবর হবে, দিস ইজ আর ক্যাপ হবে, তাই না? মানে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করি অ্যাট পয়েন্ট পি ডিউ টু কিউ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড তুমি কি বলবে? যে কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, ডিরেকশন কোন দিক বরাবর? এই আর ক্যাপ বরাবর, একদম সিম্পল জিনিস, ফাইন। এবার আমি কি করছি দেখো, তাহলে পরে আমি এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে ক্যালকুলেট করতে পারি। সো ইলেকট্রিক ফিল্ড, সো দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট, এরকম লিখে অ্যাট পয়েন্ট, এরকম লেখা যায় অ্যাট আ ডিস্টেন্স আর ফ্রম দ্য চার্জ কিউ, ওকে, বা অ্যাট পয়েন্ট পি, যেমন তুমি চাইছো তেমন, জাস্ট বোঝা নিয়ে কথা, তাই না? সো পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা কি হবে বলো তো? ই ভেক্টর কোয়ান্টিটি, সো চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা। এটা আমরা আগেই শিখেছিলাম, বুঝলাম। বাট আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করলে তো হবে না, কারণ আমাদের দরকার কি ইলেকট্রিক পোটেনশিয়াল, তাহলে সেদিকে আমরা আসবো। এবার দেখো, যেহেতু এখানে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে এসছো, তাহলে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স কতখানি হবে? সো ফোর্স অন দিস চার্জ, এখানে কি ইউনিট চার্জ রয়েছে, তাহলে ফোর্স মানে কি জানো তুমি? ফোর্স মানে তুমি জানো চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। সো নাও তুমি বলছো ফোর্স, সো নাও দ্য ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অন দ্য ইউনিট পজিটিভ চার্জ, পুরো উল্লেখ করে দিলাম। এখানে দেখো ইউনিট পজিটিভ রয়েছে, তাহলে ইউনিট পজিটিভ চার্জের উপরে কি পরিমাণ ফোর্স কাজ করছে? সো ফোর্স অন দ্য ইউনিট পজিটিভ চার্জ অ্যাট আ পয়েন্ট পি ইজ, সেটা কত হয় বলো? তাহলে তুমি বলবে এফ ইকুয়াল টু ইউনিট পজিটিভ চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এটা হয়ে থাকে। সো পজিটিভ চার্জ মানে পজিটিভ 1 মানে কি 1ই থাকছে, সেটা ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু তাহলে পুট করে দেখানো, সুতরাং কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। বুঝতে পারছো তো? প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে ভেঙে বলছি আমি, এখানে আমি একটা লাইনে লিখে দিতে পারতাম, বাট আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, তো এই ভিডিও দেখার পরে তো আর অন্য কোথাও ছুটতে না হয়, ঠিক আছে? সো সেইভাবেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, একদম পুরো বাচ্চাদের মতো করে বুঝিয়ে দেবো, চাপ নেই। সো এটা আমাদের কি ফোর্স পাচ্ছ, ওকে। আমাদের দরকার কি বাবা? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান তোমরা কী করে বের করো? তোমরা 11-এ পড়েছিলে কিন্তু ওয়ার্ক ডান তোমরা পড়েছিলে কি? দেখো এরকম ছিল যে একটা পার্টিকেল আছে এখানে এ পয়েন্টে, পার্টিকেলের উপর একটা আমি ফোর্স দিলাম,
ফোর্স দেওয়ার ফলে এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হলো কিছুটা এ থেকে বি পয়েন্টে, পার্টিকেলটার এ থেকে বি পয়েন্টে একটা ডিসপ্লেসমেন্ট হলো ডি আর বলতে পারো। তাহলে ওয়ার্ক ডান মানে কি বলি আমরা, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, এইবার ডিসপ্লেসমেন্ট একটা অ্যাঙ্গেলে হয়েছে, দেখো এখানে আমি একটা অ্যাঙ্গেলে বলছি। এরকম হতে পারে যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকে ডিসপ্লেসমেন্ট হলো, এরকম হতে পারে যেদিকে ফোর্স দিচ্ছ সেদিকে নাও হতে পারে। এগুলো কিন্তু 11-এ শেখানো হয়েছে। এরকম ধরো একটা তোমার কাছে বল রয়েছে, তুমি সাপোজ এই দিক বরাবর ফোর্স দিলে, তার মানে কি বলটা কি ওপর দিকে উঠে যাবে? এটা ধরো তোমার মাটি, কি হয় বলটা এদিকে ডিসপ্লেস করতে শুরু করে, তাই না? সাপোজ ধরলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসলো, তাহলে কতখানি ডিস্টেন্স গেল, এতখানি ডিস্টেন্স গেল ডিআর, তাহলে ফোর্সটা ছিল এদিক বরাবর। ওকে, তাহলে ওয়ার্ক ডান কী হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হবে এবং তাদের মধ্যে ডট প্রোডাক্ট হয়ে থাকে, রাইট? এটা হচ্ছে ওয়ার্ক ডানের ডেফিনেশন, এফ ডট ডিআর। এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেরকম এখানে যেটা ধরেছিলাম, এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় বা একটা থিটা যদি হয়ে থাকে, তাহলে তুমি এটাকে ভাঙলে এরকম বলবে যে এফ ডিআর কস থিটা। এটা ওয়ার্ক ডানের ডেফিনেশন। ক্লিয়ার হয়েছে? এইখানে আমি সেটাই করছি। দেখো আমরা কি করছি, বিরুদ্ধে কার্য করছি। মানে এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, সে কী করছে, এই পজিটিভ ইউনিট চার্জটাকে বাধা দিচ্ছে এই ওর কাছাকাছি আসতে। বাট আমি সাপোজ চেষ্টা করলাম যে এইটাকে মানে এই পজিটিভ ইউনিট চার্জটাকে আরও এর দিকে নিয়ে আসতে, মানে পি পয়েন্ট থেকে সাপোজ আমি এটা অন্য কালিতে দেখাই, পি পয়েন্ট থেকে সাপোজ এটাকে আমি কিউ পয়েন্টে, এটা আচ্ছা পি পয়েন্ট থেকে পি প্রাইম করে দিই, তাহলে বেশ সুবিধা। কারণ কিউ থেকে আমরা তোমার ভাবতে পারো যে চার্জ বলছে নাকি এখানটায় আবার, সো কনফিউশন আমি রাখতে চাইছি না। সো পি পয়েন্ট থেকে সাপোজ পি প্রাইম পয়েন্টে আমি চার্জটাকে নিয়ে আসলাম, তাহলে এই দিক বরাবর কিন্তু আমি নিয়ে আসলাম। তাহলে কি মানে এ কিন্তু ফোর্স দিচ্ছে এই দিক বরাবর, কথাগুলো বুঝ ভালো করে, ফোর্সটার ডিরেকশন কিন্তু এই দিক বরাবর, আমি ডিসপ্লেস করালাম কোন দিক বরাবর, এই দিক বরাবর, তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু এই দিক বরাবর হয়েছে। তাহলে ডিআর এর ডিরেকশনটা এটা হয়ে গেল, আমি কতখানি ডিসপ্লেস করেছি, ডিআর পরিমাণ ডিসপ্লেস করেছি। ওকে, বাট ফোর্সের ডিরেকশনটা কিন্তু ঠিক এইটা হয়ে গেল, এফ আর ক্যাপ অথবা এফ ভেক্টর। তাহলে ফোর্স হচ্ছে তোমার এই দিক বরাবর, আর ডিসপ্লেসড করেছি আমি ঠিক এই দিক বরাবর। ওকে, পি থেকে পি প্রাইম বরাবর ডিসপ্লেস করেছি, তবেই তো মানে বিরুদ্ধে কার্য হবে। তাহলে পরে আমি লিখতেই পারি যে মানে ওয়ার্ক ডান, তাই না? সো দ্য ওয়ার্ক ডান কার্য আর কি মুভ করিয়েছি আমি। সো টু মুভ এই পার্টিকেলটা, দেখো পি পয়েন্টে পজিটিভ চার্জ রয়েছে, এই পার্টিকেলটাকে আমি কি পি পয়েন্ট থেকে পি প্রাইম পয়েন্টে যদি মুভ করাই, তার জন্য ওয়ার্ক ডান করতে হবে, টু মুভ দ্য পজিটিভ ইউনিট চার্জ at a distance dr is, সেটা কথা হয়ে গেল। তাহলে ওয়ার্ক ডান মানে w is equal to বলবো আমরা f ডট dr ভেক্টর। এখানে কিন্তু f আর dr অবশ্যই অপোজিট, f and dr অপোজিট টু ইচ আদার। ওকে, এত আর দ্য অপোজিট অপোজিট ডিরেকশন আর কি, অপোজিট টু ইচ আদার, এটা মাথায় রাখতে হবে। তাহলে অপোজিট মানে কি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? একজন দেখো এদিকে আসছে যেটা ডিআর, আর একজন যাচ্ছে এদিক বলো যেটা ফোর্স, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, সিম্পল জিনিস, তাহলে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি এটাকে ভাঙি, তাহলে যেটা আসবে যেরকম ধরো এফ ডিআর কস 180 ডিগ্রি এরকম লিখবো আমরা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম। তাহলে এটা ওয়ার্ক ডান পেলাম আমরা, তাই না? এই ওয়ার্ক ডানটা কিন্তু যেহেতু ডিআর পরিমাণ সরিয়েছি, তাহলে ডি ডাব্লিউ লেখা দরকার, কারণ ইনফাইনাইট সিমাল ডিসপ্লেসমেন্ট করিয়েছি আমি এখানটায়। সো ওয়ার্ক ডানটাও নিশ্চয়ই মানে খুবই স্মল হবে। সো আমি চাইছি টোটাল ওয়ার্ক ডান কতখানি। সো নাও টোটাল ওয়ার্ক ডান, তাহলে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করে নাও। কী করবো আমরা? ইন্টিগ্রেট করবো সিম্পলি, তাই তো? সো
সো ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে ডিডাব্লিউ মানে কত পেলে তুমি, এফ ডট ডিআর পেলে, এটা তোমার টোটাল ওয়ার্ক ডান। এবার লিমিটটা কী হবে বলো তো, লিমিটটা ইনফিনিটি থেকে কোন পয়েন্টে নিয়ে এসছো তুমি, আর পয়েন্টে নিয়ে এসছো। দেখো ছবি দেখো, এই যে ইনফিনিটি থেকে কোথায় নিয়ে এসছি আমি, আর পয়েন্টে নিয়ে এসেছি, এই কিউ থেকে আর পয়েন্ট ডিস্টেন্সে, তাই না? ওকে, তাহলে ইনফাইনাইট থেকে আমরা আর পয়েন্ট ডিস্টেন্সে নিয়ে আসলাম। ফোর্সের মান তুমি জানো, তাহলে ফোর্সের মান এবার পুট করে দাও। তাহলে তুমি বলবে ইনফিনিটি থেকে আর, তাহলে ফোর্স মানে কত পেয়েছো বলো, চার্জ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ ইন্টু ডিআর ভেক্টর। ওকে, এখানে দেখো আর এবং ডিআর এরা কিন্তু পরস্পরের অপোজিট। আর ক্যাপ মানে কোনটা বুঝতে হবে জিনিসগুলো, কিন্তু আর ক্যাপ হচ্ছে তোমার এদিক থেকে এদিক বরাবর, মানে আর ক্যাপ, হ্যাঁ আর ক্যাপ মানে ফোর্সের ডিরেকশনটা, মানে ফোর্সের ডিরেকশনটা এদিক বরাবর, বা ডিসপ্লেস করেছে আমি এদিক বরাবর, এটা ডিসপ্লেসডের জন্য, এটা ফোর্সের জন্য। তাহলে পরস্পরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে আমি একটা কাজ করি আগেই, তাহলে এটাকে ভেঙে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হয় বুঝতে, মানে এটাকে একটা লাইন ভেঙে দিই। সো এটাকে যদি আমরা এরকম লিখি, ইনফিনিটি থেকে আর, তাহলে এটা তুমি লিখবে এফ ডিআর কস 180 ডিগ্রি, রাইট? কস 180 ডিগ্রি ভ্যালু কত হয়, পাই মানে 180 ডিগ্রি, কস পাইয়ের ভ্যালু কত হয়, -1 হয়, তোমরা সবাই জানো। সো আমরা লিখতেই পারি ডাব্লিউ ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর, তাহলে এটা তুমি লিখবে মাইনাস এফ ইন্টু ডিআর। আশা করে দেখা যাচ্ছে এইটুকুনি। সো এইটা হচ্ছে তোমার কিন্তু ওয়ার্ক ডান। ওকে, এবার এটা আমরা এখানে বের করতে চাইছি, তাহলে এটা লিখছি না ডট প্রোডাক্টটা, কারণ এই যে ভেক্টরগুলোকে আমি এখানেই ইয়ে করে দিলাম, মানে অ্যাঙ্গেলের টার্মসে নিয়ে চলে এসেছি আর কি, ডট প্রোডাক্টটাকে ভেঙে দিয়েছি কস থিটা ফর্মে। তাহলে এটা আমার লেখার দরকার নেই, তাহলে এখানে শুধুমাত্র কী পড়ে থাকবে, এফ ইন্টু ডিআর পড়ে থাকবে, আর একটা মাইনাস সাইন থাকবে, রাইট? একটা মাইনাস সাইন, সেই মাইনাসটাকে সাপোজ আমি বাইরে নিয়ে চলে আসলাম। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? মাইনাস সাইনটা কী রিপ্রেজেন্ট করছে, মাইনাস সাইন রিপ্রেজেন্ট করছে যে তুমি ওয়ার্ক ডানটা করছো, সেটা কি ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে করছো তুমি, তাই না? কারণ ইলেকট্রিক ফিল্ডটা বাবা এদিক বরাবর কাজ করছে, এই যে ফোর্স যেদিক বরাবর সেদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করে। ওকে, বাট আমি ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কিন্তু চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসছি, সেটাই রিপ্রেজেন্ট করছে নেগেটিভ সাইডটা। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখো, মানে নেক্সট বলতে এটার পরের ইয়েটা আর কি। সো এটাকে তুমি এবার ক্যালকুলেট করো, তাহলে এখানে তোমার ডাব্লু থাকছে পড়ে, এখানে কিউ বাই, তাহলে মাইনাস কিউ বাই 4πε0 কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন হবে কার ওপরে, শুধুমাত্র 1/r স্কোয়ারের উপরে ইন্টিগ্রেশন হবে। তাহলে 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় বাবা বলো? সো মাইনাস কিউ বাই 4πε0, তাহলে এর ইন্টিগ্রেশন করলে হবে, মানে এটা যদি উপরে উঠে আসে তাহলে কি r⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1 হবে, তাই তো? সো ইনফিনিটি থেকে আর, তাহলে এইখানে আমি কি লিখব, মাইনাস কিউ বাই 4πε0, এটা r⁻1, তার নিচে চলে আসবে, সুতরাং এখানে থাকবে -r ইনফিনিটি থেকে। এই মাইনাসটা তুমি এই লিমিটের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি বলো না এটা জটিল লাগে ওই জিনিসটা আমার, তাহলে নর্মাল যেরকম হয় সেরকমই করে দাও, তাহলে আমি এরকম লিখবো, সো মাইনাস কিউ বাই 4πε0, তাহলে আপার লিমিট পুট করো প্রথমে, আপার লিমিটটা কী বলো আর, সো 1/-r, সূত্রে মাইনাস 1/, মানে এখানে লোয়ার লিমিট পুট করে এবার। সো লোয়ার লিমিট কী রয়েছে দেখো, 1/-ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে কত বাবা, 0। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ ওভার 4πε0 ইন্টু, তাহলে -1/r, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে আলটিমেট তোমার যে ওয়ার্ক ডানটা এসে দাঁড়াচ্ছে সেটা কত বলো তো, কিউ বাই 4πε0 ইন্টু আর। ইম্পর্টেন্ট খুব, তাহলে কী পেলাম, তাহলে ওয়ার্ক ডানের একটা ফর্মুলা পেলাম, ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এটা তাহলে ওয়ার্ক ডান, মানে অ্যাকচুয়ালি
সরি কিছু একটা মিস্টেক করলাম। হ্যাঁ, ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম আমরা। এটা এই যে ওয়ার্ক ডানটা করলাম সেটাই কি আমাদের পোটেনশিয়াল। কারণ কি ওয়ার্ক ডান করা হচ্ছে কারোর উপর, দেখো একটা পজিটিভ ইউনিট চার্জের উপর করা হচ্ছে, ফাইন। তুমি যদি বলো না আমি এখানে পজিটিভ ইউনিট চার্জ না ধরে যদি আমি কিছু একটা চার্জ দিয়ে করব, তাহলে তুমি এখানে একটা স্মল কিউ নট নিতে পারো, দিয়ে তুমি এখানে ফোর্স বের করবে। তাহলে ফোর্স কত হবে, এখানে একটা কিউ নট মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, তোমার যদি এটাতে বুঝতে অসুবিধা হয় তাই জন্য আমি তোমাকে আবার একটা প্রসেস বলে দিচ্ছি। তুমি এখানে কিউ নট একটা চার্জ কনসিডার করে নিতে পারো, এটা চার্জ টেস্ট কনসিডার করে নিতে পারো। তাহলে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড সরি ফোর্স কতখানি হবে, সো কিউ ইন্টু এখানে কিউ নট লিখবে তুমি। ওকে, সো এখান থেকে তুমি ওয়ার্ক ডান বের করবে, দেখবে এখানে একটা কিউ নট মাল্টিপ্লাই ফর্মে থাকবে। সো এখানে একটা কিউ নট মাল্টিপ্লাই ফর্মে থাকবে। এবার তুমি বলবে যে ওয়ার্ক ডান পার কিউ নট, সেটাই পোটেনশিয়াল। এখানে যেহেতু আমরা ইউনিট চার্জ ধরে নিয়েছি, তার মানে কি এই ওয়ার্ক ডানটাই আমাদের পোটেনশিয়াল। কথাটা কি বোঝাতে পারলাম বাবা? তুমি যদি একটা মানে ইউনিট চার্জের বদলে একটা চার্জ কনসিডার করে নাও, সাপোজ কিউ নট চার্জ কনসিডার করে নিলে, তখন তোমার ফর্মুলাটা ঠিক এইরকম আসবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। তাহলে এই যে কিউ, এটা ওয়ার্ক ডান পেয়েছো তুমি, এটা তাহলে পোটেনশিয়াল মানে তুমি কী লিখবে, কিউ বাই কিউ নট। সো কিউ বাই 4πε0 ইন্টু আর। সো ওয়ার্ক ডান পার কিউ নট মানে টেস্ট চার্জ, কিউ পরিমাণ আধানকে ইনফাইনাইট থেকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকেই আমরা পোটেনশিয়াল বলবো তখন। মানে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা ইউনিট চার্জকে, তার জন্য তো এই যে কিউ দিয়ে ভাগ করেছি আমরা না, এটাকে পোটেনশিয়াল বলবো তখন আমরা। এটা কি বোঝাতে পারলাম? দেখো ভালো করে বুঝে নাও, হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তাহলে এই যে এখানে ডাব্লুটা লিখেছে এটা কি, পার ইউনিট চার্জ, কারণ প্রথমে আমরা ইউনিট চার্জ কনসিডার করে নিয়েছিলাম। তাহলে এটাই আমাদের, সো নাও দিস ইজ আওয়ার পোটেনশিয়াল। সো ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলাটা দেখছো ইলেকট্রিক ফিল্ডের মতোই না, ইলেকট্রিক ফিল্ডের মতোই, বাট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কী হয়, আমরা ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা পাই সেটা কি কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আর স্কোয়ার টার্মস হয়ে থাকে, ওকে। কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে কী হবে, জাস্ট সিম্পল আর হবে। এটা আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু অ্যাজ আ ফাংশন অফ আর, মানে এটা তুমি লিখতে পারো এফ অ্যাজ আ ফাংশন অফ আর ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। ওকে, আমি এখান থেকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বের করতে পারি, সেটা একটু বলে দিই। সো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল বললাম আমরা এতক্ষণ পর্যন্ত, এটা কি পোটেনশিয়াল, রাইট? আমি এবার বলতে চাই যে পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা জাস্ট সিম্পল পোটেনশিয়াল এনার্জি, কথা হয় বলো। দেখো পোটেনশিয়াল এনার্জি মানে কি, মানে ধরো তোমাকে বোঝাই এক্সাম্পল দিয়ে, এখানে একটা সোর্স চার্জ কিউ রয়েছে, এখানে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসলে, এই ইউনিট পজিটিভ চার্জের জায়গায় তুমি যদি একটা পজিটিভ কিউ নট চার্জকে নিয়ে আসতে, তাহলে এই কিউ নট চার্জটাকে আনার জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেটাই কি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হয়। এই যে কিউ নট, তাহলে কিউ নটটাকে নিয়ে আসার জন্য যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই এই যে কিউ নট চার্জ তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হবে। যেরকম ধরো একটা স্প্রিংকে তুমি টান দিলে, যখন তুমি একটা স্প্রিংকে টান দাও তখন তার মধ্যে কী এনার্জি স্টোর হয় বলো তো, পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়। যখন তুমি সেটা ছেড়ে দেবে তখন কিন্তু স্প্রিংটা ছ্যাট করে চলে আসবে, তাই নয় কি? এবং তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছিল। এবার এইখানে ঘটনাটা কী হচ্ছে দেখো, একে দ্বারা পজিটিভ চার্জ, পজিটিভ সোর্স চার্জ, এ কী করে, এ করবে দেখো এই যে পজিটিভ যে টেস্ট চার্জটা আসছে সেটাকে বাধা দেবে, বিকর্ষণ করবে। বাট আমি কিন্তু জোর জবরদস্তি কিন্তু এটাকে এই ইলেকট্রিক ফিল্ডের ভেতরে নিয়ে আসছি আমি, বাট এ চাইবে বাধা দিতে। এবার আমি যদি হাতটা সরিয়ে দিই, মানে আমার যদি ফোর্সটা সরিয়ে দিই, তাহলে কিন্তু ছট করে এই দিকে চলে যাবে, বিকজ বিকর্ষণ করছে। তাহলে আমি বিরুদ্ধে কার্য করে কিন্তু চার্জ পার্টিকেলটাকে নিয়ে আসছে, তাহলে সেই চার্জ পার্টিকেলের মধ্যে কিছু পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে, যে পরিমাণ কার্য করছে সেই পরিমাণ এনার্জি স্টোর হয়, তাহলে সেটাকে বলে থাকি আমরা পোটেনশিয়াল এনার্জি।
তাহলে পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলাটা হয়ে থাকে সেটা কি হয়, পিই, আর আমরা এটাকে জাস্ট সিম্পল ইউ দিয়ে বলতে পারি। পোটেনশিয়াল এনার্জি ইউ, ইউ ফর পোটেনশিয়াল এনার্জি, মানে ইউ ফর নয়, জাস্ট মানে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। সো সেটা কত হবে দেখো, পোটেনশিয়াল কিউ ইন্টু, মানে যে টেস্টটার সাথে মিলে আসছে কিউ ইন্টু ভি, ভি ইজ দ্য পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল এনার্জিকে শুধুমাত্র মানে পোটেনশিয়াল যে পেতে গেলে পরে পোটেনশিয়ালটাকে অনলি টেস্ট চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পোটেনশিয়াল এনার্জি তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? সো পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কিউ নট ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর। জিনিসটা মনে থাকবে, এই জিনিসটা মনে রাখবে। আমি তোমাকে গোল করে দিই এইটা। পোটেনশিয়াল এনার্জি মানেই তোমার চার্জ ইন্টু পোটেনশিয়াল, যে টেস্ট চার্জ ইন্টু পোটেনশিয়াল। তাহলে ওই কিউ নট চার্জের মধ্যে এই পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে। ওকে, বুঝলাম। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো, দেখো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। তাহলে পোটেনশিয়ালের একটা রিলেশন আমরা পেলাম এটা। এইবার ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়ালের একটা রিলেশন হয়, কেমন হয় সেটা আমরা দেখব। দুটো জিনিস দেখব, আমি এক এক করে বলি। দেখো, প্রথমেই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা তোমার হচ্ছে গিয়ে যে ইলেকট্রিক ফিল্ড একটা কনজারভেটিভ কোয়ান্টিটি, মানে কনজার্ভ ইন নেচার। সো কনজারভেটিভ নেচার অফ ইলেকট্রিক ফিল্ড সেটা প্রমাণ করতে পারি আমরা দুটো ওয়েতে। তিনটে ভাবে প্রমাণ করতে পারি, দুটো ঠিক না। এক, যেটা বলি আমরা কি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে ইলেকট্রিক ফিল্ডের উপর যদি পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, ওয়ার্ক ডানটা যদি আমরা দেখি পাথ ইন্ডিপেন্ডেন্ট, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সেটা কনজারভেটিভ। এবং যদি ক্লোজ পাথে ওয়ার্ক ডান যদি 0 হয়, তাহলে সেটাকে ওয়ার্ক ডান কনজারভেটিভ বলা হয়ে থাকে। আরেকটা আছে যেটাকে আমরা কার্ল দিয়ে বলি, কার্ল মানে এরকম ফর্ম হয়ে থাকে, কার্ল অফ ই ইকুয়াল টু যদি 0 হয়। এগুলো তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে পড়বে, আমি এটা আর বলবো না এটা সম্পর্কে, ঠিক আছে? কারণ এটা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, সো আমি এটাকে স্কিপ করে যাবো। হ্যাঁ, আমি দুটো জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি, দেখো। সো কনজারভেটিভ নেচার অফ ইলেকট্রিক ফিল্ড, এটা জানতে হবে এটা। হ্যাঁ, সো ফার্স্ট যেটা বললাম, মানে ওয়ার্ক ডানটা পাথের ওপর ইন্ডিপেন্ডেন্ট হয়, সেটা আমি বলছি। সো দ্য ওয়ার্ক ডান একটা ইলেকট্রিক ফিল্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, সেটাই বলছি। দেখো একদম ইজি, কিছুই নেই। সো আমরা এখানে ওয়ার্ক ডানটা মেনলি বের করবো এবং বলবো সেটা পাথের উপর ডিপেন্ড করছে কি করছে না। তার জন্য একটা ছবি আঁকো, ছবি বোঝো। আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি প্রথমে। সাপোজ দিস ইজ আওয়ার কোঅর্ডিনেট সিস্টেম, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, সো সাপোজ কনসিডার করছি এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই, দিস ইজ জি আর জেড অ্যাক্সিস। এটা তোমার অরিজিন মানে 0,0,0 তার পজিশন। এইখানটা আমি একটা টেস্ট চার্জ বসিয়ে রাখলাম। এখানে আমি একটা কী করলাম, টেস্ট প্লাস কিউ, ক্যাপিটাল কিউ ধরে নিই, সাপোজ প্লাস একটা পজিটিভ কিউ চার্জ আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এবার তোমাকে বললাম যে এর জন্যে এইখানে একটা পয়েন্ট কনসিডার করো, একটা এ পয়েন্ট আর বি পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট কনসিডার করি আমরা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট, তাহলে দুটো পয়েন্ট কনসিডার করলাম। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ওয়ার্ক ডানটা পাথের উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে এই পয়েন্টে যে ওয়ার্ক ডান হবে আর এই পয়েন্টে যে ওয়ার্ক ডান হবে, তাহলে যে পাথটা হবে, মানে ধরো তাহলে পাথ মিনস এই যে সোর্স চার্জ থেকে কিউ যে বি পয়েন্টে আমি টেস্ট চার্জ রাখছি সাপোজ, তাহলে সেইখানকার যে পাথটা, এটা
এটা, রাইট? এটাকে আমি কনসিডার করছি সাপোজ আর বি ভেক্টর। সিমিলারলি এটাকে বলছি আমি সাপোজ আর এ ভেক্টর। ক্লিয়ার হয়েছে? এবার তুমি চার্জটাকে বি পয়েন্ট থেকে এ পয়েন্ট বা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট তুমি শিফট করছো। সাপোজ আমি বলছি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি চার্জটাকে মানে মুভ করাচ্ছি। আমি একটা চার্জ মানে এটা চার্জ পার্টিকেল রয়েছে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে মুভ করালাম, এরকম পাথে গেলাম আমি। দেখো একটা বাঁকা পাথ নিয়েছি আমি। তাহলে এ পয়েন্টের পজিশন ভেক্টর আর এ ভেক্টর, বি পয়েন্টের পজিশন ভেক্টর আর বি ভেক্টর। তাহলে একটা চার্জ পার্টিকেলকে, সাপোজ এখানে একটা চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেলটাকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করাবো এবং দেখবো সেটা এই যে পাথটা আমি নিয়েছি এই পাথের উপর ডিপেন্ড করছে কি করছে না, নাকি শুধুমাত্র এদের যে পজিশন ভেক্টর বা পজিশন বা পয়েন্ট, সেই পয়েন্টের উপর ডিপেন্ড করছে কিনা। বুঝতে পারলাম? ওকে, সো দেখা যাক। তো এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে। তো আমি কনসিডার করছি সাপোজ এটা পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, এরকম বলি তাহলে বেশি সুবিধা হবে। এটা এখানে একটা পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, একটা পয়েন্ট লেটস সে পি। ওকে, পি পয়েন্টে একটা পজিটিভ ইউনিট, মানে এই অ্যাকচুয়ালি এ পয়েন্টে একটা পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, সেই পজিটিভ ইউনিট চার্জটাকে আমি বি পয়েন্টে নিয়ে যাচ্ছি। আমি একটা ইনস্ট্যান্ট অফ টাইম আমি কনসিডার করলাম যে সে পজিটিভ ইউনিট চার্জটা পি পয়েন্টে রয়েছে। বুঝতে পারলে? তাহলে পরে এই পি পয়েন্টে যখন রয়েছে, এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য পি পয়েন্টে যে পজিটিভ ইউনিট চার্জ রয়েছে তার উপর ইলেকট্রিক ফিল্ড কতখানি হবে বের করতে পারবো আমরা। সো দ্য ইলেকট্রিক ফিল্ড at point P on a positive Q charge. ওকে, সেটা তুমি বলবে ভাই ই ভেক্টর ইকুয়াল টু চার্জ ছিল কিউ, সোর্স চার্জ বাই 4π0 ডিস্টেন্স। সাপোজ আমি কনসিডার করছি জেনারেল আর ভেক্টর। ওকে, কারণ আর ভেক্টরটা ভ্যারি করছে। সো সাপোজ আর স্কোয়ার হবে। আমি যদি ডিরেকশন বলি তাহলে আর ক্যাপ হবে, সিম্পল ব্যাপার। সো আর ক্যাপ। ওকে, এটা তুমি কি পাচ্ছ? এটা ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ। আমাদের দরকার কি বলতো? আমাদের দরকার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার দেখো ইলেকট্রিক ফিল্ড তুমি পাচ্ছ, ফাইন, বুঝলাম। তাহলে আমি যদি ফোর্স বের করি এই যে পজিটিভ ইউনিট চার্জের উপরে, সো নাও দ্য ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমি জাস্ট আচ্ছা, ফোর্স অন পজিটিভ ইউনিট চার্জ, on the positive unit charge or unit positive charge, একই কথা। unit charge at point P is, বলো ফোর্স মানে কি বললাম? ওই যে চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এখানে চার্জ কি হবে? ইউনিট চার্জ। সো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাই হয়ে থাকবে, তাই না? কারণ এখানে মাল্টিপ্লাই রয়েছে 1 কুলম্ব। ওকে, তাহলে তুমি এখানে বলবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত? যে কিউ ওভার 4π0, কিউ ডিভাইডেড বাই 4π0 ইন্টু আর স্কোয়ার। এত ডিরেকশন বলতে গেলে একইভাবে, মানে একই ডিরেকশন হবে, তাই না? আর ম্যাগনিটিউড জাস্ট সিম্পল ফোর্স, আর কিছুই না। তাহলে পরে তুমি দেখো কি করছো, এই চার্জ পার্টিকেলটাকে এ থেকে বিয়ের দিকে নিয়ে আসছো। আমি সাপোজ কনসিডার করছি এটা ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসড হয়েছে, সেই ডিসপ্লেসমেন্টটা তোমার ডিআরটা কিন্তু এই স্পর্শক বরাবর, ডিআরটা কিন্তু স্পর্শক বরাবর। ওকে, তাহলে পরে ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? কি বলে, ওয়ার্ক ডান কত হবে? কারণ একটা জাস্ট ইনফাইনাইটেসিমাল তুমি ডিসপ্লেসড করিয়েছো, তাহলে ওয়ার্ক ডান চলে আসবে। সো নাও দ্য ওয়ার্ক ডান, so now the work, এই যে ওয়ার্ক ডান টু মুভ, এরকম লিখে দেখতে পারি, টু মুভ দিস পজিটিভ 1 unit charge at a distance dr.
dr along the curve, right? কার্ভ সাপোজ সি কনসিডার করে নিচ্ছি, এই কার্ভটা আমি একটা কিছু বলছি, সাপোজ সি, এই যে কার্ভটা সাপোজ সি। ওকে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? সো ইজ, যেহেতু ইনফাইনাইটেসিমাল ডিসপ্লেসড করেছি সুতরাং ডি ডাব্লিউ লিখবো আমি, ফোর্স ইন্টু এটা হয়ে থাকে, তাই তো? ঠিক, ভুল নয়। এবার ভালো করে তাকিয়ে দেখো আর ক্যাপ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত? আর ক্যাপ আর যে ডিআর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? সেটা কিন্তু মানে এখান থেকে দেখে মনে হচ্ছে যে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি নাও হতে পারে, 90 ডিগ্রি হয় মনে হচ্ছে দেখে, 90 ডিগ্রি সেটা নাও হতে পারে। বুঝতে পারলে? কারণ কি, এই স্পর্শকটা যেমন খুশি হতে পারে, এই কার্ভটা তো যেমন খুশি হতে পারে, কার্ভটা তো বাবা যেমন খুশি হতে পারে। তো এটা কার্ভ, এটাকে তো একটা স্ট্রেট লাইন দিইনি আমি, যে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এটা কার্ভ দিচ্ছি, এই কার্ভটা যেমন খুশি হতে পারে। সুতরাং আমি ইন জেনারেল কনসিডার করে নিচ্ছি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাপোজ 0 কনসিডার করে নাও, মানে জাস্ট নর্মাল ফর্মে যদি লিখি আমরা, সো ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিআর। কারণ 90 ডিগ্রি কিন্তু নয়, কথাটা কি বুঝতে পারলে? 90 ডিগ্রি কিন্তু নয়। তাহলে পরে এবার তুমি বলবে যে টোটাল ওয়ার্ক ডান কত হবে? সো টোটাল ওয়ার্ক ডান ইন্টিগ্রেট করে দাও, কারণ কস 90 ডিগ্রি কত হয়? 0 হয়ে যায়, কস 0 1 দেয়, কস 90 ডিগ্রি 0 হয়ে যায়। 90 ডিগ্রি হলে কি কোনো ওয়ার্ক ডানই করবে না, তাই না? বাট এইখানে কিন্তু আমি এরকম কিছু বলিনি যে এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক পোটেনশিয়াল, এরকম কিন্তু কোনো কথা আমি এখানে উল্লেখ করিনি। সো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। যাই হোক, টোটাল ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেট করে দাও, নাও ডাব্লিউ ইকুয়াল টু, সো ডি ডাব্লিউর ভ্যালু কত দেখলে তুমি? এফ ইন্টু ডিআর, সরি। আর লিমিটটা কোথা থেকে কোথায় যাচ্ছে তুমি? এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আছে, এ পয়েন্টের পজিশন ভেক্টর আর এ, বি পয়েন্টের পজিশন ভেক্টর আর বি, ঠিক লিখলাম? ওকে, এবার তুমি ভ্যালুগুলো পুট করো, তাহলে দেখো সুন্দর একটা ফর্ম আসবে। সুতরাং আর এ থেকে আর বি, এফ এর ভ্যালু কত ছিল বলো? কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু আর স্কোয়ার ইন্টু এবার ডিআর। এটা তুমি ইন্টিগ্রেট করতে পারবে, ইন্টিগ্রেট করে ফেলো। সো ওয়ার্ক ডান কত আসবে বাবা? কিউ বাই 4 পাই ইপসিলন 0, তাহলে আর স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে পরে যেটা তুমি পাবে 1 ওভার মাইনাস অফ আর, আর লিমিট যদি তুমি পুট করো তাহলে আর এ থেকে আর বিতে তুমি গেছো। ওকে, এবার দেখো জাস্ট সিম্পলি তুমি লিমিটটা পুট করে দেবে। সো লিমিট যদি পুট করে দিই তাহলে আপার লিমিট আগে হবে, সুতরাং মাইনাস আর বি, মাইনাস সূত্রে ল লিমিট হবে, সুতরাং মাইনাস আর এ। ওকে, সো ডাব্লিউ ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসিলন 0, এটা কি দেখো এখানে এটা মাইনাসে প্লাস হবে, সুতরাং আমি লিখতে 1 বাই আর এ মাইনাস 1 বাই আর বি, 1 বাই আর এ মাইনাস 1 বাই আর বি, এটা আমরা বলতে পারি। আরও কি বলতে পারি দেখো, এই কিউ বাই 4 পাই ইপসিলন 0টাকে ঢুকিয়ে দাও, তাহলে আরও বেশি বুঝতে পারবে তুমি। কিউ বাই এখান থেকে লিখে দেওয়া যায়, ঠিক আছে, 1 বাই আর এ মাইনাস কিউ বাই 4 পাই ইপসিলন 0 1 বাই আর বি। তাহলে এই যে কিউ বাই 4 পাই ইপসিলন 0 আর এটা কি পোটেনশিয়াল না? এই পোটেনশিয়ালটা কি এক পয়েন্ট এ, তাহলে এ পয়েন্টে পোটেনশিয়াল মাইনাস বি পয়েন্টে পোটেনশিয়াল, তাই না? তাহলে এই যে ডাব্লুটা লিখলে তুমি, ডাব্লুটার ডেফিনেশন কী ছিল? ডাব্লুটা ছিল তোমার এরকম, সো ইন্টিগ্রেশন এফ ডিআর, অথবা যদি ভেক্টর ফর্মে লিখি আমি একদম ডিরেক্ট, তাহলে এফ ডট ডিআর লেখো, ডিএল লেখো, যা খুশি লেখো, ডিআর ভেক্টর ইকুয়াল টু তাহলে ভি এ মাইনাস ভিবি। এই যে জিনিসটা লিখলাম ভি এ মাইনাস ভিবি, দিস ইজ কল পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। বিভব আর বিভব পার্থক্যের মধ্যে কিন্তু মানে পার্থক্য রয়েছে। বিভব মানে কি? একটা পয়েন্টে তুমি পোটেনশিয়াল দেখছো, বিভব পার্থক্য মানে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স তুমি দেখছো। বুঝতে পারলে কথাটা? বলছি আমি আপনি
সো এখানে এফ লিখলাম, এফ মানে এখানে ইলেকট্রিক ফিল্ড, বিকজ এখানে যে ফোর্সটা লাগছে সেটা কি ইউনিট পজিটিভ চার্জের উপর লাগছে। তার জন্য তুমি যদি ফোর্সটা দেখো তুমি তাহলে লিখবে তুমি যেরকম কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড লেখো, এখানে হেয়ার কিউটা কিন্তু পজিটিভ চার্জ, তাই না? কুলম হতে পারে, স্ট্যাট কুলম হতে পারে, সেটা ডিপেন্ড করে, মানে জাস্ট ইউনিট হবে সেটা। তাহলে এখানে আমরা বলতেই পারি এফ ইজিক্যাল টু ই, তাই না? তাহলে এখানে কিন্তু তুমি লিখতে পারো সেটা যে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে লিমিটটাও বলে দেওয়া দরকার, কারণ তোমার লিমিটটা কোথা থেকে যাচ্ছে এ পয়েন্ট থেকে আর এ, তাহলে এখানে জাস্ট সিম্পলি আমি এ লিখে দিই, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, কারণ লিমিটটা ইম্পর্টেন্ট আমি বলবো এখানে। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এটা মানে ইলেকট্রিক ফিল্ড ডট ডিআর ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। ওকে, সো এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশন। দেখো যেটা বলছিলাম এবার আমি, সো ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি এরকম বলছো তো ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ থেকে বি ই ডট ডিআর। তুমি দেখবে অনেক জায়গাতে এরকম লেখা আছে যে ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছে, তাই হওয়ার কথা। ফিজিক্স দেখো তুমি এখানে ই ডট ফিজিক্স কি ম্যাথামেটিক্স, এটা মানে কি এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়েছো, তাহলে কি ভিবি মাইনাস ভিএ হয়ে গেল, সেই মাইনাসটাকে তুমি ডান দিকে ঢুকিয়ে দিয়েছো, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে ভিবি মাইনাস ভিএ, এই যে কথাটা লিখলাম, এইটা অ্যাকচুয়ালি মিনিং করছে মানে ইয়েটা আর কি কী বলে চেঞ্জটা রিপ্রেজেন্ট করছে। চেঞ্জ মানে কি জানো তোমরা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আর আমি এখানে যে এক্সাম্পলটা বলেছি সেখানে দেখো ফাইনালকে বি না, মানে ইনিশিয়ালি সে এ পয়েন্টে ছিল, ফাইনালি সে কোন পয়েন্টে আছে, বি পয়েন্টে আছে। তাহলে বি পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস এ পয়েন্টের পোটেনশিয়াল বলার অর্থ হচ্ছে তোমার পোটেনশিয়ালের চেঞ্জ বলছি আমি, চেঞ্জ বলার অর্থ হচ্ছে তোমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল। বাট বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্স বলার অর্থ হচ্ছে তোমার হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। কী বলছি, হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এইখানে যেহেতু চার্জ পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে তার মানে চার্জ পার্টিকেলটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে গেছে, এটাই অলওয়েজ পসিবল, তাছাড়া পসিবল না। কারণ এ পয়েন্টের যে পোটেনশিয়াল সেটা ভি এ, বি পয়েন্টের যে পোটেনশিয়াল দ্যাট ইজ ভি বি। এখানে কিন্তু অবশ্যই ভি এ ইজ গ্রেটার দ্যান ভিবি, বিকজ চার্জ পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, মানে কি ভি এটা যদি বড় হয় তবে সে পুশ করতে পারবে। যেরকম তোমাকে একটা এক্সাম্পলতে বলতে পারি, ধরো একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উঁচু জায়গা থেকে জল পড়ে, ঝর্ণার জল পড়ে, তাহলে এটা হাইট, এখানে একটা নদী, তাহলে দেখো হাইটের একটা ডিফারেন্সের জন্য কিন্তু জলটা ফ্লো করে। তাহলে জল এখানে কারেন্ট বলতে পারো তুমি, কারেন্টটা তাহলে ফ্লো করছে কি হায়ার যে হাইট সেখান থেকে যখন জলটা লোয়ার হাইটের দিকে নামছে তখনই কিন্তু এই মানে এই যে জলটা ফ্লো করছে, সুতরাং চার্জটা এখানে সেইভাবেই ফ্লো করছে। আমরা এটা আরও ডিটেলে শিখবো যখন আমি ওহমের সূত্র পড়াবো, তখন আমি এই এক্সাম্পল দিয়ে পুরো কারেন্ট আর ভোল্টেজের যে রিলেশান একদম মাথায় গাঁথিয়ে দেবো, ঠিক আছে? এখানে জাস্ট আমরা ভোল্টেজ পড়ছি, তাই ভোল্টেজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি, সো ভোল্টেজের উপর কনসেন্ট্রেট করছি আমরা। ওকে, তাহলে এইটুকুনি বুঝতে পারলাম যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে চার্জটা ফ্লো করছে। তাহলে পর রিলেশনটা এবার কেমন লিখছি আমি, তাহলে দেখো এই পোটেনশিয়ালের চেঞ্জ লিখেছে এখানে, হায়ার পোটেনশিয়াল সরি লোয়ার পোটেনশিয়াল মাইনাস এখানে হায়ার পোটেনশিয়াল, মানে চেঞ্জ মিনস ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে এটা যদি লেখো তুমি তাহলে একটা মাইনাস সাইন দেবে তুমি, তাহলে ম্যাথমেটিক্যাল তো বুঝতেই পারছো নিশ্চয়ই। ওকে, তাহলে লিমিট দেখবে, লিমিট এ থেকে বিতে গেছে, তাহলে এ থেকে বিতে গেছে, তাহলে তোমাকে বুঝতে হবে এর পোটেনশিয়ালটা বেশি, বি এর পোটেনশিয়ালটা কম। তাহলে এখান থেকে যদি এখানে আসে তাহলে এটা মাইনাস সাইনটা দিতে হবে বাবা, মানে ভি বি মাইনাস ভি যদি বলি, লিমিট তোমার এ থেকে বিতেই হবে, কারণ এখান থেকে বিতে এসছে। আর তুমি এইভাবে লিখতে চাইছো যে ভি বি মাইনাস ভি এ, তাহলে তোমাকে না মাইনাস সাইন এখানে ইনক্লুড করতে হবে, আদারওয়াইজ তুমি জাস্ট এটা লিখবে। আদারওয়াইজ তুমি কী লিখবে বলো, এটা লিখবে। তিনটে বক্স হয়ে গেল এখানে, এইটা
যেটা খুশি মনে রাখতে পারো, অসুবিধা নেই। এটা রিপ্রেজেন্ট করছে পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে ভিএ মাইনাস ভিবি, হ্যাঁ ভিএ মাইনাস ভিবি, এটা রিপ্রেজেন্ট করছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, বিভব প্রভেদ বা পার্থক্য বলা হয়ে থাকে, বিভব প্রভেদ, বিভব পার্থক্য। বিভব প্রভেদ মানে হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু, দিস ইজ হায়ার পোটেনশিয়াল and this is lower potential. আর চেঞ্জ মানে অলওয়েজ ফাইনাল মাইনাস চেঞ্জ মিন ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দিস ইজ কল্ড চেঞ্জ। যখনই তোমাকে কেউ চেঞ্জ জিজ্ঞাসা করো তখন তুমি বলবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। যখন তুমি বিভব প্রভেদ পার্থক্য, বিভব প্রভেদ এরকম জাতীয় কোনো জিনিস জিজ্ঞাসা করো তখন তুমি কি হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু দিয়েই বলবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কিছুই না, সিম্পল জিনিস একদম। তাহলে এইবার বক্তব্যে আসি, যে বক্তব্যটা ছিল এখানে একটা ল পেয়ে গেলাম, আমরা ফিজিক্সে আসবো। তাহলে দেখো তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করবে তোমার যে কি আসছে, তোমার শুধুমাত্র কিন্তু ভ্যালু আসছে, মানে এ পয়েন্টে যে পোটেনশিয়ালের ভ্যালু সেটা আসছে, আর বি পয়েন্টে যে পোটেনশিয়াল তার ভ্যালু আসছে। তাহলে শুধুমাত্র ভ্যালুর উপর ডিপেন্ড করছে, মানে পজিশনের উপর ডিপেন্ড করছে, কোন পাথে গেছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। মানে এইরকমভাবে বেঁকে বেঁকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এসছে, নাকি স্ট্রেট এসছে, নাকি এইভাবে এসছে, না এইভাবে গিয়ে এই গেছে, এই গিয়ে এইভাবে এসছে, তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করছে, এ পয়েন্টের পোটেনশিয়ালের উপর আর বি পয়েন্টের পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করছে। তার মানে কি এটা এটা একটা পজিশন, এটা একটা পজিশন। তাহলে অনলি পজিশনের পয়েন্টের উপর ডিপেন্ড করে, মানে পজিশনের উপর ডিপেন্ড করে, কিন্তু পাথের উপর ডিপেন্ড করে না। তাহলে এটা কি, এটা পাথ ইনডিপেন্ডেন্ট, বুঝতে পারলে? তাহলে ওয়ার্ক ডান কিন্তু এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি পাথ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। ওকে, সেটা তো ওয়ার্ক ডান না। এবার নেক্সট যেটা বললাম সেটা দেখাই, ক্লোজ পাথে যেটা হয় সেটা। সো ওয়ার্ক ডান ইন আ ক্লোজ পাথ সেটাকে 0 হয়। একটু প্রমাণ করে দিই। সো দ্য ওয়ার্ক ডান ইন আ ক্লোজড পাথ, সেটা কি হয় বলো তো, 0 হয়। তাহলে এরকম লিখে দিই, ইন ইলেকট্রিক ফিল্ড ইজ 0। এটাই মেনলি এখন জাস্ট দেখাবো প্রমাণ করে, কিছুই না। আগেরটা যদি একটুখানি বুঝতে পারো, এই ফর্মুলা যদি মনে থাকে তাহলে তুমি করতে পারবে। ধরো তোমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, একটা বলতে একটা ইলেকট্রিক ফিল্ডই রয়েছে তোমার কাছে। সাপোজ এই তোমার ইলেকট্রিক ফিল্ড, ওকে, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড। এবার কোনো একটা চার্জ পার্টিকেল একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাচ্ছে, এইভাবে ক্লোজ পাথ হয়েছে, সে একদম পুরো তুমি কী বলো এটাকে বৃত্ত আঁকতে পারো যেমন খুশি। তাহলে আমি কনসিডার করলাম চার্জ পার্টিকেলটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে এই পাথ বরাবর, এ থেকে বি। তাহলে দুটো পাথ পাচ্ছ তুমি, একটা সি পাচ্ছ পাথ, বা C1 2 দিয়ে করে দিই কার্ভ, C4 কার্ভ, আর C1 একটা C2, দুটো পাথ পাচ্ছ তুমি। ওকে, তাহলে তাহলে ওয়ার্ক ডান তুমি কী করে বের করবে, দুটো পাথ রয়েছে। তাহলে তুমি প্রথমে কি করবে, এ থেকে বিতে আসবে। তাহলে আমি যদি এ থেকে বিতে যাই তার জন্য ওয়ার্ক ডান কত হবে, সো এ টু বি ভায়া আর অ্যালং C1 পাথ। তাহলে তার জন্য কি হবে বলো, তার জন্য তুমি ওয়ার্ক ডান সাপোজ 1 নম্বর, তাহলে এটাকে আমি 1 দিয়ে লিখতে পারি, ওকে, বা এ বি লিখতে পারো, যা খুশি, কোনো অসুবিধা নেই। তাহলে পাথ কি, C1 পাথ
তাহলে ইলেকট্রিক ফিল্ড তো বাবা একই, ইলেকট্রিক ফিল্ড এখানে আমি ই ক্যান্সেল করে দিচ্ছি। সো ই ডট ডিআর অথবা যা খুশি, মানে যে এলিমেন্টারি লেন্থ তুমি বলবে সেটা, আমি এখানে এলিমেন্টারি লেন্থ ডিআর ক্যান্সেল করে দিয়েছি। ওকে, এটা লিখতে পারো তুমি। তাহলে এইটা কোন পাথ? এই পাথ তাহলে এ থেকে বি। সো তুমি লিখবে W1 ইকুয়াল টু এ থেকে বিতে, বা আর এ থেকে আর বি লিখতে পারো, অসুবিধা কিছু নেই। সো ই ডট ডিআর। ক্লিয়ার হয়েছে? এটাকে বাবা 1 নম্বর নাম দিয়ে রাখো। সেকেন্ড কি দেখো, সেকেন্ড বি থেকে এতে আসছে, তাহলে আমি যদি বলি বি টু এ অ্যালং কি বলে C2 পাথ। C2 পাথ বরাবর যখন আসে তখন ওয়ার্ক ডান কত, সেটাকে আমি W2 বলছি, বিকজ 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, বা বি এও বলতে পারো, ডিপেন্ড করে তোমার উপরে তুমি কি লিখবে। সো C2 ইকুয়াল টু ই ডট ইলেকট্রিক ফিল্ড তো সেম রে বাবা। আর এটাকে যদি আরেকটুখানি সিম্পলিফাই করি, দেন উই ক্যান রাইট C2 মানে কি বি থেকে এতে আসছে আমরা। ওকে, এটা পাচ্ছি আমরা। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার দেখো আমি এইটাকে যদি একটুখানি সিম্পলিফাই করার চেষ্টা করি আরেকটু, তাহলে কি লিখতে পারো তুমি এটাকে? এটাকে তুমি লিখতে পারো এরকম যে বি থেকে এতে গেছি আমি, এটাকে যদি আমি উল্টো করে দিই এ থেকে বি করতে, তাহলে একটা মাইনাস সাইন চলে আসবে, ইন্টিগ্রেশনের রুল এটা। জাস্ট লিমিটটা যদি চেঞ্জ করে তাহলে একটা মাইনাস সাইন চলে আসবে। লিমিট চেঞ্জ বলতে কি, মানে এ থেকে বি ছিল বা বি থেকে এ ছিল, সেটাকে আমি এ থেকে বি করতে চাইছি, যেরকম এখানে বি থেকে এ ছিল আমি এ থেকে বি করতে চাইছি। জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট যদি চেঞ্জ করো তুমি, তাহলে একটা নেগেটিভ সাইন চলে আসবে। ওকে, এগুলো নিশ্চয়ই আর ভেঙে বলার কিছু নেই। যদি তাও না বুঝতে পারো আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের শিখিয়ে দেবো। ওকে, এইটাকে আমি বরং 2 নম্বর নাম দিই, তাহলে বেশি নামকরণ করা হবে না আর কি, মানে করতে হবে না। হলো এটা। তাহলে দেখো এ থেকে বি, আর এইখানে কি ছিল দেখো, এ থেকে বি ছিল। আমার কি দরকার? টোটাল ওয়ার্ক ডান দরকার ইন দ্য ক্লোজ পাথ। সো টোটাল ওয়ার্ক ডান কত হবে? জাস্ট যোগ করব, তাই নাকি? ওয়ার্ক ইন আ ক্লোজ পাথ, রাইট? দেন লিখতে পারি, কারণ একটা পাথের জন্য W1 পেয়েছো আর একটা পাথের জন্য W2 পেয়েছো। সো W1 এর ভ্যালু তুমি পেয়েছো এ থেকে বি ই ডট ডিআর, প্লাস W2 এর ভ্যালু তুমি পেয়েছো মাইনাস, তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস এ থেকে বি ই ডট ডিআর। দেখো দুটো কিন্তু একই কোয়ান্টিটি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট কী পড়ে থাকছে বাবা? W ইকুয়াল টু 0। তার মানে ক্লোজ পাথে ওয়ার্ক ডান কিন্তু 0 হয়, প্রুফ হয়ে গেল। তাহলে কি বুঝতে পারলাম আমরা? ক্লোজ পাথে ওয়ার্ক ডান 0, তার মানেই এটা তখনই পসিবল যখন এই ইলেকট্রিক ফিল্ডটা, এটা হওয়ার অর্থ হচ্ছে তোমার, সো আমরা বলতেই পারি, সো ইলেকট্রিক ফিল্ড বলছি ই ই is a conservative quantity or conservative in nature. ওকে, এটা কিন্তু কনজারভেটিভ, মানে ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ বলেই টোটাল ক্লোজ পাথে ওয়ার্ক ডানটা 0 হচ্ছে, আদারওয়াইজ কিন্তু হতো না। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা এরকম বলতে পারি। আরেকটুখানি যদি সিম্পল ফর্মে লেখার চেষ্টা করি, মানে একটু ভালো ফর্মে, সো ক্লোজ পাথে ওয়ার্ক ডান মানে ক্লোজড ইন্টিগ্রাল করে দিলাম ই ডট ডিআর, দ্যাট ইজ ইকুয়াল টু 0। বলতে পারলাম? সো এইটা হচ্ছে তোমার এটা আর কি, মানে ক্লোজ পাথে যে ওয়ার্ক ডানটা 0 সেটা দেখালাম। এখান থেকে আমরা বুঝতেই পারছি যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কনজারভেটিভ ইন নেচার, যেহেতু ক্লোজ পাথে ওয়ার্ক ডান 0। এটা তখনই পসিবল যখন ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ হবে। বুঝতে পারলে? যে কোনো কিছু ডেফিনেশন এইভাবেই হয়, মানে এই ক্ষেত্রে। ওকে, তো এইটুকুন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, মানে জাস্ট ফর্মুলা, সেটা তোমাকে জানতে হবে, খুব ইম্পর্ট্যান্ট, যেটা দিয়ে প্রবলেম হবে। সেটা কি?
এটা যেরকম দেখলে দেখো, এটাও কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, এই যেটা দেখলে। কারণ এই যে পোটেনশিয়াল যে ডিফারেন্স, সেটাকে তুমি ডিভি, কারণ এটা ডিভি লিখতে পারো না, মাইনাস অফ ডিভি লিখতে পারো, বিকজ ডিভি মানে কি, চেঞ্জকে রিপ্রেজেন্ট করে, তাই না? সাপোজ তুমি যদি বলো ডিভি কালে তুমি কী লিখবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল লিখবে, সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস কমন নাও, তাহলে ভি এ মাইনাস ভিবি হয়ে গেল। তাহলে তোমার ভি এ মাইনাস ভিবি, তার মানে কত, মাইনাস ডিভি। এখানে তুমি পুট করতে পারো, সুতরাং মাইনাস ডিভি ইকুয়াল টু, হ্যাঁ মানে এটার ভ্যালু, বা জাস্ট এটার ভ্যালু তুমি পুট করে দিলে হয়ে যেত, তাহলে এখানটা মাইনাস সাইন থাকতো, ফাইন, অসুবিধা নেই। তাহলে এখানে ই ডট ডিআর, তাহলে ডিআরটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। ঠিক আছে, কী করে একটা রিলেশন বের করে দিলাম আমরা। এখান থেকেও তুমি একটা রিলেশনে আসতে পারো, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল। এটা পোটেনশিয়াল জানলে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবে। এটা আমি প্রমাণ করে দেখাই। আমি স্ট্যান্ডার্ড প্রমাণটা দেখিয়ে দিই, যেটা তোমাদের বইতে নেই, মানে আমি একটুখানি হাই লেভেলের প্রমাণটা, হাই লেভেলের যেভাবে করানো হয় প্রমাণটা, সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের নিয়মে করতে পারো, অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি তোমাদের তো প্রমাণ কিছু আসবে না, সো শিখে নাও একটুখানি কী করে হয়। যেটা দেখালাম ওটাও একটা ব্যাপার, এখান থেকে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। সো জাস্ট এরকম লিখে দিই, রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, যে পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি, অবশ্যই কমেন্ট করে জানাও। যে পোটেনশিয়াল ইজ আ, অপশন এ স্কেলার, অপশন বি ভেক্টর। হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক নয়, ঠিক, কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করবে, ঠিক আছে? এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, আমাকে সবাই কমেন্ট করে জানাও, সবার কমেন্ট কিন্তু আমি চাই। ওকে, সো সরি, ওকে, এটা কী করে করবো আমরা, দেখো আমরা একটু আগেই দেখলাম যে পোটেনশিয়ালের মধ্যে যে রিলেশনটা কি, কোনো একটা পয়েন্ট, সাপোজ 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে একটা চার্জকে আমি ট্রান্সফার করছি এরকমভাবে, 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে, আচ্ছা চার্জটা। তাহলে তুমি কি বলতে পারো, V1 মাইনাস V2 ইকুয়াল টু 1 নম্বর থেকে 2 নম্বর, মানে কি একটা হায়ার পোটেনশিয়াল, দুইটা লোয়ার পোটেনশিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে ই ডট ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, ই ডট ডিআর, এটা বলতে পারি আমরা। তাহলে V1 হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল, আর V2 হচ্ছে তোমার 2 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো একটা কাজ করা যাক, এরকম লিখতে পারি না আমরা, ই ডট ডিআর, এই যে V1 মাইনাস V2, এটাকে তুমি মাইনাস অফ V2 মাইনাস V1 বলতে পারো, কোনো অসুবিধা নেই। সো মাইনাস এই যে V2 মাইনাস V1, এইটাকে আমরা আবার একটা জিনিস লিখতে পারি এরকম, ইন্টিগ্রেশন, এটা তুমি 1 থেকে 2তে আসছো, ওকে, 1 থেকে 2তে তুমি যাচ্ছ, লিমিটটা দাও। তো 1 থেকে 2, এটাকে আমি বলতে পারি গ্র্যাড অফ ভি ইন্টু সাপোজ ডিআর। যে গ্র্যাড অফ ভি লিখলাম, এটা কি, এটা বাবা, এইটার ডেফিনেশন তোমার এইটা হয়, আই ক্যাপ ডেল ডেল এক্স, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জি। যে ডেল ডেল এক্স লিখলাম, এটা আবার কেমন লিখলাম, এতদিন তো আমরা ডিডিএক্স পড়ে এসেছি, তাই না? তাহলে ডেল ডেল এক্সটা কি, দেখো ডিডিএক্স এটা লিখি, সেটা টোটাল ডেরিভেটিভ, যে ডিডিএক্স লিখি যেটা, দিস ইজ কল টোটাল ডেরিভেটিভ, আর যে ডেল ডেল এক্স লিখি, এটাকে বলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ, বুঝতে পারলে? সো পার্শিয়াল ডেরিভেটিভের ক্রাইটেরিয়া কি, ধরো তোমার কাছে একটা ফাংশন বলেছি আমি, যে এক্স ওয়াই জেড, আমি বললাম এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে তুমি বলো ডেল ভি ডেল এক্স, যে পার্শিয়ালিটি করছো তুমি, পার্শিয়ালিটি মানে 3 জন রয়েছে তোমার কাছে, মনে করো একটা কেক রয়েছে, তোমার 3টে বন্ধু, তার মধ্যে একটা বন্ধুকে তুমি বেশি ভালোবাসো, দেখা গেল এই কেকটার অর্ধেক ভাগটা তুমি শুধুমাত্র সেই বন্ধুটাকে দিলে, বাকিদেরকে কিন্তু দিলে না, তার একটা পার্শিয়ালিটি করলে, এখানে ঠিক সেরকমই ব্যাপার।
যখন আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে যাকে ভালো লাগে আমার, মানে যে বন্ধুটা আমার প্রিয় আর কি, যার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, তাকে আমি দিচ্ছি, বাকিগুলোকে আমি হাঁটিয়ে দিচ্ছি। এখানে সেরকমই, মানে এক্সটাকে তুমি দিচ্ছ, মানে এক্সের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো, পার্সিয়াল ডেরিভেটিভ, সুতরাং তার এখানে কি ওয়াই আর জেডটা কি কনস্ট্যান্ট হয়ে যাবে, দিয়ে ডেল এক্স কত আসছে ওয়াই ইন্টু জেড, তাহলে এটা পাচ্ছি আমরা এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে। সিমিলারলি আমি যদি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতাম, তাহলে কি এক্স আর জেডটা কনস্ট্যান্ট হয়ে যেত, এখানে ডেল ওয়াই হতো, মানে 1, বুঝতে পেরেছো? সিমিলারলি আমি যদি ডেল ভি ডেল জেড করতাম, তাহলে তুমি বলবে যে জেড বাদে বাকি যারা রয়েছে তারা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে এখানে ডেল জেড বাই ডেল জেড, তাহলে আলটিমেট কেটে গিয়ে এক্স ওয়াই থাকবে পরে। জাস্ট আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম এটা, এগুলো ক্লিয়ার হয়েছে? এক সেকেন্ড, ওকে। তাহলে এই হচ্ছে তো পার্সিয়াল ডেরিভেটিভের কনসেপ্ট। পার্সিয়াল ডেরিভেটিভ আর টোটাল ডেরিভেটিভের মধ্যে রিলেশন রয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না, হ্যাঁ, অসুবিধা হলে আমাকে বলো, আমি করে দেবো। এবার এইটাকে আমি এরকম কী করে লিখলাম দেখো, যে ডেল ভি, হেয়ার ডেল ভি মানে তুমি বলবে কি ডেল ভি নয়, এটা গ্র্যাড ভি ইকুয়াল টু তুমি বলবে যে আয়োটা ডেল ভি ডেল এক্স প্লাস জে ডেল ভি ডেল ওয়াই প্লাস কে ডেল ভি ডেল জি, রাইট? আমি যদি কম্বাইন করি এগুলো কি এক্স ওয়াই জেড, তাহলে একটা ডিআর বলতে পারি। সো এর নিচে যে একটা ডিআর রয়েছে, মানে ভি বাই ডিআর, সেটা কেটে যাবে, তাহলে এখানে আলটিমেট কি থাকছে পড়ে, ডেল ভি থাকছে, সেটাকে ইন্টিগ্রেট করলে দেখবে তুমি এটাই পাবে তুমি। মানে আমি বোঝানোর চেষ্টা করছি, এই জিনিসটা লিখলাম সেটা কী করে আসলো, মানে এইটার সিম্পলিফাইড ফর্ম হচ্ছে তোমার এই উপরেরটা, এটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে তোমার ওপরেরটা। তুমি এটাকে ভাঙো, মানে ডেল ভি ডেল আরটাকে তুমি এটাকে নর্মাল তুমি ধরো ডেল ভি ডেল আর বললে তুমি ইন্টু ডেল বা ডি আর রয়েছে, এটা তুমি ক্যান্সেল করে, তাহলে ডিভি থাকছে, তাহলে ডিভি ইন্ডিকেট করলে কি ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে না, বুঝতে পারলে? তার জন্য আমরা এটা কিরকম লিখতে পারি। এইবার আমি যদি দুটো ইকুয়েশন, মানে বাদিকে ডান দিককে যদি কম্পেয়ার করি ইকুয়েশনের, সো 1 to 2 ই ডট ডিআর, তাহলে এখানে দেখো সব কিছুই সেম, শুধু ই ইকুয়াল টু এই মাইনাস অফ গ্র্যাড ভি এটার সাথে সমান করলেই কিন্তু হয়ে যাবে। সো আমরা বলতেই পারি সুতরাং ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, বুঝতে পেরেছো বাবা? সো গ্র্যাড ভি পাচ্ছি আমরা। তোমাকে যদি শুধু, তাহলে এটাকে যদি আমরা ভাঙতাম, একটা জিনিস দেখিয়ে দেবে এখানে, এটা যদি আমরা ভাঙি তাহলে এরকম লিখবো আমরা, তাহলে আয়োটা ডেল ভি ডেল এক্স মাইনাস দিয়ে মাইনাস ঢুকে যাবে, তাহলে জে ডেল ভি ডেল ওয়াই কে ডেল ভি ডেল জি, বুঝতে পেরেছো? তাহলে এই ইটাকে আমি ভাঙতে পারি তিনটে কম্পোনেন্টে, এটা ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ। তাহলে আমরা এবার কম্পেয়ার করতে পারি, সুতরাং ই এক্স মানে তোমার আসছে মাইনাস অফ ডেল ভি ডেল এক্স, ই ওয়াই আসছে তোমার মাইনাস অফ ডেল ভি ডেল ওয়াই, আর ই জেড ইকুয়াল টু মাইনাস অফ ডেল ভি ডেল জি। তাহলে এটা কি অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ডটা, বুঝতে পারলে? তোমরা দেখবে শুধুমাত্র তোমাদের বইতে এটাই লেখা রয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর, নোট করে নাও। যদি ভিটা অনলি ফাংশন অফ এক্স হয়, মানে বা একটা কোঅর্ডিনেটের ফাংশন হয়, তাহলে তুমি সেটাকে টোটাল ডেরিভেটিভ হিসেবে লিখতে পারো। মানে তোমাদের বইতে এরকম লেখা রয়েছে ই এক্স ইকুয়াল টু, হয়তো এখানে এক্সও দেয়নি, ডিভি বাই ডিএক্স, এখানে কিন্তু ভিটা অনলি অ্যাজ আ ফাংশন অফ এক্স, বুঝতে পারলে? তার জন্য এখানে টোটাল ডেরিভেটিভ তুমি ইউজ করতে পারো, বা তুমি পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করতে পারো, অসুবিধা কিছু নেই। যদি অ্যাজ আ ফাংশন অফ এক্স না হয় তাহলে তুমি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লিখবে, ওকে? কারণ টোটাল ডেরিভেটিভ তখন আর কাজে লাগে না, তোমার পার্শিয়াল ডেরিভেটিভ কাজে লাগে।
সো এটা তোমার রিলেশন ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে, মারাত্মক ইম্পর্টেন্ট। এটা তোমার একদম জেনারেল ফর্ম, এটা তোমাদের বইতে পাবে না। ওকে, আর তোমাদের বইতে এরকম পাবে যে একটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসছো, ওর জন্য কতখানি কী হচ্ছে, ওই একই রকম জিনিস যেগুলো করছি আমরা। ওকে, তো আশা করি বুঝতে পারলে জিনিসগুলো কী করলাম। তো আজকে এই পর্যন্তই থাক। ভেবেছিলাম একটা ভিডিওর মধ্যে সমস্ত থিওরিগুলো শেষ করে দেবো, কিন্তু অনেকটা সময় লেগে গেল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন বাকি যেটুকুনি রয়েছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ওটাকে অনেক বেশি করে শেয়ার করো, লাইক করো, যদি ভালো লাগে তো লাইক করো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।